নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সম্পর্কের টান, কলমে ববিতা রায়। হৈমন্তীর চোখের জল মুছে বলল, ঠাকুরকে ডাকো মা, আগামীকাল ভোরে আসবো। অমলাদেবী হু হু করে কেঁদে দিল। অস্ফুট স্বরে বলল, আমার বুকের ভেতর ফেটে যাইতেছে রে মা, আমি মানতেই পারতেছি না। হেমাটা এত বড় বোকামো করবে? ওর যদি বড় কোনো বিপদ হয়? চিন্তা করো না মা, দিনকাল ভালো না রে। ও কোথায় আছে, কিভাবে আছে, আমরা তো কেউ কিছুই জানি না। মেয়েটার বড় কোনো বিপদ হওয়ার আগে তুই একটু জামাইকে বল না হেমাকে খুঁজে এনে দিতে। আশ্চর্য, এই কথাটা আগে কেন হৈমন্তীর মাথায় এলো না? হৈমন্তী চোখের জল মুছে বলল, ফোন রাখো মা, ওর সাথে কথা বলে দেখছি। দীপু হেমাকে নিয়ে কক্সবাজার যাওয়ার কথা বললেও সারাদিন এখানে সেখানে ঘুরে বেরিয়ে রাত 11টার দিকে হেমাকে নিয়ে গেল ফরিদপুর। যাওয়ার আগে কালী মন্দির থেকে অবশ্য বিয়েটা সেরে ফেলেছে। হেমার সিঁথিতে এখন দীপুর দেওয়া সিঁদুর জল করছে, হাতে শাখা পলা। হেমা এখনও ঘোরের মাঝে আছে, ওর সব কিছু স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। হেমার ঘোর কাটলো একটা বাড়ির সামনে দাঁড়িয়ে দীপুকে কলিং বেল টিপতে দেখে। হেমা দীপুর এক হাত শক্ত করে চেপে ধরে ভীতু কণ্ঠে বলল, তুমি কোথায় নিয়ে এলে আমাকে? দীপু চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে বলল, ভেতরে গেলেই দেখতে পাবে। দীপুর কণ্ঠে যেন রাগ ঝরে পড়ল। এই দীপুকে বড্ড অচেনা লাগছে। হেমার মনটা খারাপ হয়ে গেল। নিচু কণ্ঠে বলল, তুমি এত রেগে কথা বলছো কেন? দীপু হাসার চেষ্টা করলো, বলল, আরে না, সারাদিন বাইরে থেকেছি তো, মেজাজটা অল্পেতেই চটে যাচ্ছে, তুমি কিছু মনে করো না। একজন মাঝবয়স্কী বিধবা মহিলা দরজা খুলে দিল। দীপুকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মহিলার মুখে হাসি ফুটে উঠল। বলল, এত রাত হলো কেন? মহিলা পুরো কথা শেষ করতে পারল না। হেমাকে দীপুর পিছনে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকতে দেখে বাকি কথা মুখেই রয়ে গেল। ইশারায় হেমাকে দেখিয়ে নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, মেয়েটা কে ঠাকুরপো? ওর নাম হেমা, মেজ বৌদি। দীপু হেমাকে নিয়ে ঘরে ঢুকলো। মাকে উঁচু কণ্ঠে চিল্লিয়ে ডাকলো। দীপুর মায়ের নাম দীপালি। ভদ্রমহিলা বোধহয় শুয়ে পড়েছিলেন। ঘুম থেকে উঠে আসতে একটু সময় লাগলো। দীপালি বসার ঘরে আসতেই হেমার এক হাত শক্ত করে চেপে ধরল দীপু। এত জোরে হাতটা চেপে ধরায় ব্যথায় কুঁকড়ে গেল হেমা। হেমা কিছু বোঝে ওঠার আগেই মায়ের পায়ের নিচে হেমাকে আছড়ে ফেলল দীপু। হেমা ছিটকে পড়ল দীপালির পায়ের নিচে। দীপু মায়ের দিকে তাকিয়ে গাঢ় কণ্ঠে বলল, আমি তোমার কথা রেখেছি মা, ওকে এই বাড়ির বউ করে এনেছি। দীপালি হেমার দুই কাঁধ চেপে ধরে উঠে দাঁড়ালো। শীতল কণ্ঠে বলল, সেদিন আমার এক ছেলেকে বিয়ে করতে সম্মানে বেঁধেছিল তোমার, অথচ আজ আমার আরেক ছেলের সাথে পালিয়ে আসতে লজ্জা করলো না? হেমার মাথা ফাঁকা ফাঁকা লাগছে। হতবিহ্বল হয়ে শুধু দীপুর দিকে পিছন ফিরে এক দৃষ্টে তাকিয়ে রইল হেমা। চোখের জল বাদ মানছে না। তবে কি দীপু প্রতিশোধ নিতে বিয়ে করেছে হেমাকে? এত বোকা হেমা! দীপুর অভিনয় একটুও ধরতে পারল না। দীপালির দেয়ালে টানানো একটা ছবি নিয়ে এলো। হেমাকে দেখিয়ে বলল, দেখো তো চিনতে পারো নাকি? দীপঙ্করের ছবি দেখে চমকে উঠল হেমা। ভয়ের এক শীতল স্রোত হেমার গা বেয়ে শিরশির করে নেমে গেল। দীপালি কাঁদছে, চোখের জল মুছে বলল, সেদিন কেন আমার ছেলেটাকে বিয়ে করলে না তুমি? সেদিন আমার ছেলেটাকে বিয়ে করলে ও আজ বেঁচে থাকতো। মা হয়ে আমাকে ছেলের মৃত্যু যন্ত্রণা দেখতে হতো না। কি অপরাধ করেছিল আমার ছেলে? কেন ওকে তোমরা মেরে ফেললে? হেমা অবাক বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। দীপঙ্কর মারা গেছে? কবে? হেমা দীপুর দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো। এই প্রথম দীপুর চোখে এক রাশ ঘৃণা দেখতে পেল হেমা। হেমা গলা শুকিয়ে গেল। দীপু হেমার এক হাত শক্ত করে চেপে ধরল। বুক পকেট থেকে ফোন বের করে কিছু মাস আগের একটা ভাইরাল ভিডিও ক্লিপ হেমাকে দেখালো। ভিডিও ক্লিপটি দেখে হেমার বুকের ভেতর কামড়ে ধরে। অতিরিক্ত ভয়ে দরদর করে ঘামতে লাগলো। দীপু কণ্ঠে তাচ্ছিল্য ফুটিয়ে বলল, সেদিন আমার দাদার বিয়ের আসরে কে ভিডিও করেছিল আমরা কেউ জানি না। তোমার মুখটা অস্পষ্ট করে শুধু আমার দাদার মুখটা দেখিয়ে খুব নোংরা নোংরা ক্যাপশন দিয়ে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে কেউ। দেখো, কিছু কমেন্ট পড়ে দেখো। এত নোংরা ভাষায় কমেন্ট করেছে।
তোমার গা গুলিয়ে উঠবে। আমার দাদা এত ডিপ্রেশন নিতে পারেনি, নিজের এলাকায় চলতে পারতো না। সবাই আমার দাপুটে দাদাকে দেখে টিটকারি করতো, হাসাহাসি করতো। আমার দাদার সহ্য করতে না পেরে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে পরের দিন আমার দাদার মরদেহ ঘর থেকে বের করা হয়। দাদার হাতে একটা চিরকুট ছিল, তাতে লেখা ছিল যে বা যারা আমার মৃত্যুর জন্য দায়ী তাদের যেন কঠিন শাস্তি হয়, তাহলেই আমার আত্মা শান্তি পাবে। কি দোষ করেছিল আমার দাদা বলো তো হেমা? কেন তোমার দিদি বিয়ের আসর থেকে পালালো? কেন আগেই বিয়েটা ভেঙে দিল না? শুধু পালিয়েই ক্ষান্ত দিল না, তোমার দাদার সাথে দাদার বিয়েটাও আর্মি এনে বন্ধ করে দিল। আমাদের সাথে এত অন্যায় করেও তোমরা দুবোন কত সুখে আছো, অথচ আমার এই বৃদ্ধ মা এই বয়সে এসেও সন্তান হারিয়ে পাগল প্রায় অবস্থা। সেদিন আমার বয়স্ক দাদাকে বিয়ে করতে তোমাদের দুবোনের খুব মান সম্মানে বেঁধেছিল, তাই না? অথচ আজ না বলে কয়ে এভাবে আমার সাথে পালিয়ে আসার সময় একবারও মনে হয়নি তোমার বাবা মায়ের কথা? বলো, একবারও মনে হয়নি? হেমা কম্পিত কণ্ঠে বলে, আপনি আমাকে ভুল বুঝছেন। তাহলে ঠিকটা তুমিই বলো হেমা। দীপু চিল্লিয়ে উঠল। হেমা কেঁপে উঠল, বিড়বিড় করে বলল, আমি বাড়ি যাব। দীপু আচমকা হেমার চুলের মুঠি শক্ত করে চেপে ধরল, তারপর টানতে টানতে ঘরের ভেতর নিয়ে গেল। চুলের টান সহ্য হলো না হেমার, ফুপিয়ে উঠল। দীপু হেমার মুখ কাছে নিয়ে মুখ নিয়ে বলল, বাড়ি যাবে তুমি? সত্যিই বাড়ি যাবে তুমি? এতই সহজ? একমাত্র মৃত্যু ছাড়া আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না হেমা। হেমা ভীতু কণ্ঠে বলল, আমি তোমায় চিনতে পারছি না, আমার খুব ভয় করছে। দীপু একটু নিচু হয়ে হেমার গালে নিজের গাল ঠেকালো, ফিসফিস করে বলল, ভয়ের কি দেখেছ? কেবল তো শুরু। হেমা শুকনো ঢোক গিলল, অতিরিক্ত ভয়ে কেঁদে ফেলল। অস্ফুট স্বরে বলল, আমি বাড়ি যাব। দীপু হেমার গাল দুটো শক্ত করে চেপে ধরল, হিসিয়ে বলল, এত তাড়াতাড়ি আমার সাথে সংসার করার শখ মিটে গেল? তুমি আমার সাথে চিট করেছ, তুমি ঠক আর প্রতারক। দীপু ঠাস করে হেমার গালে থাপ্পড় মেরে দিল, তারপর জোরে ধাক্কা দিতেই হেমা ছিটকে গিয়ে খাটের সামনে পড়ল। খাটের কোণা কপালে লেগে কপাল ফুলে উঠল। হেমা বসে বসে দু হাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে লাগলো। কি সুখের জীবন ছিল হেমার, অথচ একটা ভুল সিদ্ধান্ত এক নিমিষেই হেমার সব কিছু উলটপালট করে দিল। দীপু হেমার সামনে হাঁটু মুড়ে বসল, ডান হাতের 5 আঙ্গুল দিয়ে হেমার একটা গাল টিপে ধরে বলল, আমার মা আমার কাছে কখনো কিছু চায়নি জানো, শুধু একটা আবদার করেছিল, তোমাকে যে কোনো মূল্যে এই বাড়িতে নিয়ে আসি যেন। তোমার বাবা মাও বুঝুক যে মেয়ে বাড়ি থেকে পালালে কতটা অপদস্থ হতে হয়, লোকের কথা শুনতে কেমন লাগে। আমি তোমার এমন হাল করব হেমা, যে জীবনের প্রতি বড় বেশি ঘেন্না ধরে যাবে তোমার, প্রতিটা মুহূর্তে মরে যেতে ইচ্ছে করবে। হেমা ছলছল চোখে দীপুর চোখের দিকে তাকিয়ে বলল, তুমি না আমায় ভালোবাসো? দীপু হাসল বিদ্রুপের হাসি, দৃঢ় কণ্ঠে বলল, তোমাকে আমি ঘৃণা করি হেমা, ঘৃণা করি। হেমা বাকরুদ্ধ হয়ে গেল, সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। দীপু এইমাত্র কি বলল, কথাটা বোধহয় মস্তিষ্ক সহজভাবে হজম করতে পারল না। মাথা চক্কর দিয়ে উঠল, চোখ দুটো নোনা জলে ঝাপসা হয়ে এলো। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে নিয়ে উঠে দাঁড়ালো হেমা। শরীর টলছে খুব, যে কোনো মুহূর্তে মাথা ঘুরে পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। হেমা দীপুর মুখোমুখি দাঁড়ালো, কাপা হাতে দীপুর গাল স্পর্শ করতেই দীপু এক ঝটকায় হেমার হাতটা সরিয়ে নিল। দীপুর রুক্ষ ব্যবহারে হেমা মনে মনে আহত হলো, অস্ফুট স্বরে বলল, তুমি এমন করছো কেন? আচমকা হেমার 2 কাঁধ চেপে ধরল দীপু। হেমা ব্যথায় কুঁকড়ে গেল। দীপুর চোখে মুখে তীব্র আক্রোশ, দাঁতে দাঁত চেপে বলল, তুমি বোঝো না আমি কেন এমন করছি? হেমা 2 চোখ বুঝে ফেলল, চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আফসোস যে চোখের জলটুকু মুছিয়ে দেওয়ার জন্য আজ আর দীপু মরিয়া হলো না। হেমা অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল, আমার ফোন কোথায়? আমি বাড়ি যাব। দীপু হেমার কাঁধ ঝাঁকিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার ফোনটা আসার সময় নদীতে ফেলে দিয়ে এসেছি। হেমা আঁতকে উঠল, দীপুর চোখে মুখে বিদ্রুপের হাসি খেলে গেল। হেমার চোখে চোখ রাখল দীপু, এই দৃষ্টি যে বড্ড আছে না, কেমন হিংস্র চোখে তাকিয়ে আছে দীপু। হেমার চোখ দুটো নামিয়ে নিল,
দীপু হেমাকে ছেড়ে দিয়ে জানালার কারে নিয়ে গিয়ে দাঁড়ালো। দুটো জোড়া শালিক নিম গাছের ডালে এসে বসেছে। দীপু এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। হেমা মেঝেতে হাঁটু মুড়ে বসল, অশান্ত মন, মাথায় ভোঁতা অনুভূতি। মা সবসময় বলতো হেমার শুধু হাতে পায়েই বয়স হয়েছে, অথচ বুদ্ধি এখনো হাঁটুর নিচে। বাবা মা বর্দির ছায়াতলে থেকে বাস্তবতাকে হেমা যে কখনো স্পর্শ করতে পারেনি, তার জন্য হয়তো বয়স হলেও ম্যাচিওর হতে পারেনি, যে কাউকেই চট করে বিশ্বাস করে ফেলতো হেমা। না হলে এ যুগে দাঁড়িয়ে এত বড় বোকামি কিভাবে করতে পারলো হেমা? কেন একবারও মনে হলো না দীপু প্রতিশোধ নিতেই হেমার সাথে ভালোবাসার অভিনয় করেছে? হেমার এত বুদ্ধি কম কেন? কেন হেমা দীপুর ব্যাপারে মা বর্দিকে আগে থেকে কিছু জানায়নি? কেন কেন কেন? দীপুই তো হেমাকে ওদের ব্যাপারে কাউকে কিছু জানাতে দেয়নি, সবসময় বাধা দিত, এমনভাবে মাথার দিব্যি টিব্বি দিয়ে না করতো যে হেমা আবেগে দীপুর প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করত। একটা ভুল সারা জীবনের কান্না হয়ে ফিরে এসেছে। কেন হেমা বর্দির মতো বুদ্ধিমতী হতে পারল না? তাহলে তো আজ হেমাকে এতটা বিপদে পড়তে হতো না। হেমার চোখের জল মুছিয়ে দিয়ে উদ্ভ্রান্তের মতো উঠে দাঁড়ালো। দীপু আচমকায় পেছন থেকে জাপটে ধরে। দীপুর বুক পকেটে হাত রাখলো, অস্থির হয়ে বলল, তোমার ফোন কোথায়? দীপু হেমার হাতটা শক্ত করে চেপে ধরে হেমাকে সামনে এনে দাঁড় করিয়ে দিল। দীপুর চোখ দুটোর রক্ত লাল, কেমন হিংস্র এবং ঘৃণিত চাউনি। হেমা দমে গেল। দীপু হেমার গাল দুটো চোটে চেপে ধরল, রাগে হিসিয়ে বলল, ফোন দিয়ে কি করবি তুই বল? হেমা হাউমাউ করে কেঁদে দিল। দীপু হেমার মুখটা চেপে ধরল, বলল, চুপ চুপ চুপ, একটু শব্দ হয় না যেন, নাহলে তোর এমন অবস্থা করব যে আয়নায় নিজের চেহারা দেখলে নিজেই ভয় পাবি। আমি তোমায় চিনতে পারছি না, আস্তে আস্তে চিনতে পারবি। কৌশিকের ওপর প্রচুর রাগ হচ্ছে। এমনিতেই বোনের শোকে হৈমন্তীর মনটা নাজুক হয়ে আছে। হৈমন্তীর সাথে কড়া মেজাজে কথা বলতে ইচ্ছে করছে না, তবে কিছুতেই মেজাজ ধরে রাখতে পারছে না কৌশিক। মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে নরম সুরে বলার চেষ্টা করলো, তোমার বোন কি এতই বোকা যে কার সাথে প্রেম করেছে কোনো প্রমাণ নেই? তোমার বোনের কোনো বান্ধবীও জানে না যে ছেলেটাকে? এমনকি তোমার বোনের ফোনটাও বন্ধ, কিছুতেই লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। একদিনের ব্যবধানে পুরো গায়েব হয়ে গেছে। এভাবে কি কাউকে খুঁজে বের করা যায়? হৈমন্তী চোখের জল মুছে ফোনটা কানের সাথে চেপে ধরলো, বিড়বিড় করে বলল, আমি কিচ্ছু জানি না, তুমি ওকে খুঁজে এনে দাও প্লিজ। আমি চেষ্টা করছি, একটু ধৈর্য ধরো। আলো ভালো করে ঘরটা খুঁজে দেখো, কোনো ক্লু পাওয়া যায় নাকি। হৈমন্তী সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও সন্দেহজনক কিছুই পেল না। পাশের ঘরে বসে বসে মা এখনো গুনগুন করে কাঁদছে। প্রতিবেশী কাকিমালা সান্ত্বনা দেওয়ার নাম করে মাকে খোঁচা মেরে গায়ের জ্বালা ধরার নানা কথা শোনাচ্ছে। হৈমন্তী ইচ্ছে করছে সবাইকে দূর দূর করে তাড়িয়ে দিতে, কিন্তু পারছে না, বিবেকে বাজছে। হৈমন্তীর ধৈর্য ধরে হেমার প্রতিটা বইয়ের পৃষ্ঠা একটা একটা করে উল্টালো, যদি কিছু পাওয়া যায়। ঘন্টার পর ঘন্টা চলে যায়, বই খাতা থেকে কিছুই পাওয়া গেল না। টেবিলের ড্রয়ারটা রীতিমতো 8-10 বার চষে ফেলেছে হৈমন্তী। আবার ড্রয়ারটাও দেখলো, একটা কলম বাক্স আছে, খুলে দেখা হয়নি। কি মনে করে কলম বাক্স খুলে দেখলো হৈমন্তী। একটু নাড়াচাড়া করতেই পাসপোর্ট সাইজের একটা ছেলের ছবি পেল হৈমন্তী। ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল হৈমন্তী। সেটাকে চেনা চেনা লাগছে, তবে কিছুতেই চিনতে পারল না। হৈমন্তীর কৌতূহল বেড়ে যাচ্ছে। ফোনটা খাট থেকে তুলে নিল, তারপর ছবিটার বেশ কয়েকটা ছবি তুলে কৌশিককে পাঠিয়ে দিল। কৌশিক আশ্বাস দিল খুব শীঘ্রই হেমাকে যেভাবেই হোক বের করবে, আর একটু ধৈর্য ধরতে। হৈমন্তী মায়ের কাছে গেল। কাঁদতে কাঁদতে মায়ের চোখ মুখ ফুলে গেছে। হৈমন্তী মায়ের পাশে বসলো, মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি চিন্তা করো না মা, ও খুব শীঘ্রই হেমাকে খুঁজে বের করবে। অমলাদেবী চোখের জল মুছে নিলেন, কণ্ঠ ভেঙে গেছে। বলল, হেমাকে ফিরিয়ে আনার কোনো দরকার নেই, শুধু এতটুকু জানলেই হবে ও এখন কেমন আছে, কি হবে ওকে এখন ফিরিয়ে এনে। মান সম্মান তো যা যাওয়ার চলেই গেছে, এখন ওকে ঘরে আনলে লোকে ছিছি করবে, আমাদের তো সমাজে চলতে হয়। হৈমন্তী বলে, এভাবে বলো না মা,
ও ছোট মানুষ, একটা ভুল না হয় করেই ফেলেছে। এটাকে ভুল বলে? ও ইচ্ছে করে এমন করেছে। ওর কাউকে পছন্দ আমাদের একবার বলতো, আমরা যদি ওর পছন্দ না মানতাম তাহলে না হয় এমন করলে মেনে নিতাম। অথচ ও কী করলো? আমি ওকে কখনো ক্ষমা করব না। ও আমাদের মনে কষ্ট দিয়েছে, ভগবান যেন ওকে এর 3 গুণ পরিণাম বেশি কষ্ট দেয়। ওর মতিগতি ভালো না, আমি টের পেয়েছিলাম। কতবার জিজ্ঞেস করেছি তোর পছন্দ থাকলে আমাকে বল। মেয়েটা বলতো না, শুধু মিথ্যে বলতো, হেসে উড়িয়ে দিত, বলতো তুমি ভুল ভাবছো মা। একটা ফোন কল পেয়ে দীপুর মাথায় আগুন ধরে গেল। ফোন কলটা দীপুর শোরুমের একজন স্টাফ করেছিল। 5-6 জন সেনাবাহিনী নাকি দীপুদের শোরুমে গিয়েছিল। দীপু এবং হেমার ছবি সবাইকে দেখাতে সবাই মাথা নেড়েই বলল দুজনকেই চেনে তারা। মেয়েটা নাকি দীপুর কাছে প্রায় আসতো। শুধু তাই না, দীপুর ঠিকানাও তাদের দিয়ে দিয়েছেন। এখন যদি সেনাবাহিনীর লোকজন দীপুদের বাড়িতে আসে তখন কি হবে? হেমাকে তো নিয়েই যাবে, সাথে দীপুরও জেল হওয়ার প্রবল সম্ভাবনা আছে। জেলে যখন যেতেই হবে, শুধু শুধু হেমাকে বাঁচিয়ে রেখে কী লাভ? হেমার মৃত্যু হলে দীপুর দাদার আত্মা শান্তি পাবে। দীপুর মাথায় তখন প্রতিশোধের আগুনে দাউ দাউ করছে। সারা ঘর পায়চারি করছে দীপু। হেমা বিছানার একপাশে আতশোয়া হয়ে বসে বসে ঝিমোচ্ছে। কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলে গেছে। দীপু বেখেয়ালে এক পলক হেমার মুখও পানে তাকালো। কি নিষ্পাপ মুখখানি! এত তাড়াতাড়ি হেমাকে মেরে ফেলতেও ইচ্ছে করছে না। যদি হেমা সেনাবাহিনীকে সব কিছু জানিয়ে দেয় তখন কি হবে? দীপু হাঁটু মুড়ে হেমার পাশে বসলো। হেমার কালে এক হাত রাখতেই হেমা ধরফড়িয়ে উঠে বসল। হেমার চোখ দুটো ভয়ার্ত। দীপু হেসে বলল, ভয় নেই। হেমা অবাক হয়ে দীপুর মুখ পানে তাকালো। এই তো সেই আগের দীপু। দীপু আচমকা হেমার পা দুটো জড়িয়ে ধরে বলল, আমাকে তুমি ক্ষমা করে দিও হেমা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই নাও ফোন, তোমার মাকে ফোন দিয়ে বলো তুমি আমার সাথে আছো। তুমি যদি আমার সংসার করতে না চাও, নো প্রবলেম, চলো আমি তোমাকে বাড়ি দিয়ে আসি। হেমা হকচকিয়ে গেল। বিড়বিড় করে বলে, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। সবচেয়ে বড় কথা, অভিনয় করতে করতে আমি সত্যি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসার মানুষের সাথে আর যাই হোক প্রতিশোধ নেওয়া যায় না। চলো তোমাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসি। হেমা অভিমানী কণ্ঠে বলল, না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি হেমা, আমি ক্ষমারও অযোগ্য। বোকা হেমা মোমের মতো গলে গিয়ে বলল, ভুলও তো বুঝতে পেরেছ, আমি এতেই খুশি। তোমার বাবা মা হয়তো তোমার জন্য খুব চিন্তা করছে, চলো না প্লিজ তোমাকে তাদের কাছে ফিরিয়ে দিয়ে আসি। হেমা দীপুর বুকে নিশ্চিন্তে মাথা রেখে বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। দীপু হেমার কপালে চুমু এঁকে দিল। হেমার কোমরে এক হাত রেখে একটু কাছে টেনে নিয়ে চোখে চোখ রেখে গাঢ় কণ্ঠে বলল, সত্যি তো? আমাকে ফেলে কোথাও যাবে না তো তুমি? হেমা আবেশে দু চোখ বুজে ফেলল। ফিসফিস করে বলল, যাব না। দীপু এক ধাক্কায় হেমাকে বিছানায় ফেলে দিল। নিজেও হেমার খুব কাছে চলে গেল। যতটা কাছে গেলে একে অপরের নিঃশ্বাসের শব্দ গভীরভাবে অনুভব করা যায়, ঠিক ততটাই। হেমার কপালে কপাল ঠেকিয়ে ঠোঁটে ঠোঁট রাখল দীপু। হেমা বেসামাল হয়ে গেল। সময় নিয়ে হেমার ঠোঁটে চুমু খেল দীপু। গাঢ় কণ্ঠে ফিসফিস করে বলল, এখন যদি তোমাকে কাছে পেতে চাই, তোমার কি কোনো আপত্তি আছে? হেমা মনে মনে হাজারবার বলল, না না। অতিরিক্ত লজ্জায় মুখে কিছুই বলতে পারল না। হেমা লজ্জা রাঙা কাপা ঠোঁট, নিঃশ্বাসের চঞ্চলতা দেখে দীপু যা বোঝার বুঝে গেল। হাত বাড়িয়ে হেমাকে কাছে টেনে নিল। হেমার গলায় মুখ গুজতেই কে যেন দরজায় জোরে জোরে ধাক্কাতে লাগলো। দুজনেই ধরফড়িয়ে উঠে বসল। দীপুর ঘোর কেটে গেল। স্বাভাবিক কণ্ঠে বলল, কে? ঠাকুরপো, আমি মেজ বৌদি, মা তোমাদের ডাকছে। তুমি যাও, আমরা আসছি। দীপু উঠে দাঁড়ালো। হেমা পেছন থেকে দীপুর শার্টের কোনা টেনে ধরল। দীপু পিছন ফিরে তাকালো, ভরসা দিয়ে বলল, ভয় নেই, আমি আছি তো, তুমি চট করে ফ্রেশ হয়ে নাও। দীপু দরজা খুলে দিল। মেজ বৌদি তখনও দরজায় দাঁড়িয়েছিল। ঘরে এসে হেমাকে বলল, তুমি কি সাথে কোনো শাড়ি টাড়ি আনোনি? না, মা এই বাড়ির বৌদির 3 পিস পরা পছন্দ করে না। দীপু এগিয়ে এসে বলল, তুমি বরং বড় বৌদির কাছ থেকে হেমার জন্য একটা শাড়ি চেয়ে এনে দাও, আমি বিকেলে গিয়ে হেমার জন্য শাড়ি কিনে আনবো। আচ্ছা।
হেমা স্নান সেরে একটা পাট ভাঙা সুতির শাড়ি পরল। বাইরের ঘর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। দীপুর কণ্ঠও শোনা যাচ্ছে। হয়তো দীপুর আর দাদা বৌদিরাও এসেছে। হেমা সিঁদুর পরে কৌতূহলবশত দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দীপু জোরে জোরে বলল, তোমাদের এতই যখন হেমাকে নিয়ে অসুবিধা বলে দাও, আমি হেমাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। আমার দাদার মৃত্যুতে তো হেমার কোনো হাত নেই। যদি কারো দোষ থাকে তাহলে সব দোষ হেমার বাবা মায়ের কিংবা তোমাদের। তোমাদের দোষের শাস্তি হেমাকে কেন পেতে হবে? আমি হয়তো ভুল বুঝে হেমাকে সাময়িক কষ্ট দিয়েছি, যা হওয়ার হয়ে গেছে। আমি আর পুরনো কথার রেস ধরে হেমাকে কষ্ট দিতে পারবো না। তুমি আমার কথা দিয়েছিলে দীপু, এরকমই তো কথা তো ছিল না? হ্যাঁ, এরকম কথা ছিল না মা, কিন্তু কি করব বলো, আমি ওই মেয়েটাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। হেমাকে নিয়ে তোমাদের যদি এতই আপত্তি থাকে, আমি আজই ওকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। দীপু, তোর লজ্জা লাগছে না? নির্লজ্জের মতো মা বড়দাদার সামনে ভালোবাসার কথা বলছিস? বেশ, তোর যা খুশি তাই কর, আমি আর কিছুই বলবো না। কৌশিক দীপুদের বাড়িতে এলো শেষ বিকেলে। দীপুদের বাড়ির সামনে সেনাবাহিনীর জিপ দেখে আশেপাশের মানুষজন ফিসফিস করতে লাগলো। দীপুর মাকে দীপুর বড় বৌদি ফোন করে জানাতেই ভদ্রমহিলা হেমার ঘরে ছুটে গেলেন। বলল, তোমার জন্য আমার এক ছেলে মরেছে। আমি মা হয়ে কিছু বলিনি, বুকে পাথর চেপেছি। আজ আরবি ডেকে এনেছো কেন? শোনো মেয়ে, তোমার জন্য যদি আমার দীপুর যদি কিছু হয়, আমি যে কি করব তুমি ভাবতেও পারবে না। ততক্ষণে কৌশিক মেইন দরজায় ঘন ঘন কলিং বেল দিচ্ছে। দীপালি দীপুকে বলল, বাবা তুই পিছনের দরজা দিয়ে চলে যা। না, আমি কোথাও যাব না। এই মেয়েকে দেখে বিশ্বাস নেই, ও ঠিকই তোকে ফাঁসিয়ে দেবে। দীপু হেমার চোখের দিকে এক পলক তাকালো, আত্মবিশ্বাস কণ্ঠে বলল, দিলে দেবে? তুই কেন বুঝতে পারছিস না দীপু? দীপালি অস্থির বোধ করছে। টেনশনে দীপালির প্রেশার বেড়ে যাচ্ছে। দীপু বলল, মেজ বৌদিকে বলো দরজাটা খুলে দিতে মা। না, তুই আগে চলে যা। দীপু দৃঢ় কণ্ঠে বলল, বললাম তো আমি কোথাও যাব না। বেশ, আমিই দরজাটা খুলে দিচ্ছি। দীপুকে দরজাটা খুলে দিতে হলো না। মেজ বৌদি দরজা খুলে দিল। কৌশিক উঁচু কণ্ঠে হেমাকে ডাকতে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। হেমা শাড়িটা ঠিকঠাক করে গুটি গুটি পায়ে ড্রয়িং রুমের মেঝেতে এসে দাঁড়ালো। কৌশিকের জল জলে চোখে হেমার দিকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য তাকালো। হেমার মুখোমুখি দাঁড়িয়ে বলল, কাজটা কি তুমি ঠিক করেছো হেমা? হেমা মাথা নিচু করে ফেলল। কৌশিক বলল, পৃথিবীতে এত পুরুষ থাকতে তুমি বেছে বেছে এই বাড়ির ছেলের সাথে কেন সম্পর্কে জড়ালে? নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র ছিল? গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।